হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সামনে আবারও ফিজিক্সের একটা চমৎকার প্রবলেম নিয়ে আমরা চলে আসছি। আজকের প্রবলেমটা আমাদের নিউটনীয় মেকানিক্সের এবং একই সাথে কাজ ক্ষমতা শক্তির এবং রৈখিক কৌণিক দুটো পার্টেরই সম্মিলিতভাবে কাজ আছে। ঠিক আছে, তো দেরি না করে আমরা শুরু করি। আজকের প্রবলেমটা কি বলা হচ্ছে যে একটা মার্বেল দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে একটা মার্বেল। যে মার্বেলের ব্যাসার্ধ হচ্ছে আর। মার্বেলের ব্যাসার্ধটা হচ্ছে আর। এবার এই মার্বেলটা আমরা একটা লুপ থেকে ছেড়ে দিব, একটা লুপের শীর্ষ থেকে ছেড়ে দেব, জাস্ট এমন করে ছেড়ে দেব। তাহলে কি হবে? এই মার্বেলটা আস্তে আস্তে নিচে পড়বে। যেহেতু লুপটা বৃত্তাকার, সেহেতু কি মার্বেলটা এখানে আসবে। আসার পর মার্বেলটা কি থেমে যাবে? অবশ্যই না। মার্বেলটা উপরে ওঠার চেষ্টা করবে যদি পর্যাপ্ত উচ্চতা থেকে ফেলা হয়। যত বেশি উপর থেকে ফেলবো সে তত বেশি এনার্জি নিয়ে নিচে নামবে এবং তারপরে সে আরও বেশি বেশি পথ যাবে। তো এখন কোশ্চেনটা আমাদের কি বলছে? চিত্রানুযায়ী একটি এম ভরের ও আর ব্যাসার্ধের নিরেট মার্বেল। তাহলে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি এখান থেকে? এই মার্বেলটা কি কেমন মার্বেল? এই মার্বেলটা হচ্ছে নিরেট মার্বেল, একটা নিরেট মার্বেল। এর ভরটা কত? এর ভরটা হচ্ছে এম। ভরটা হচ্ছে এম। ছবিতে দেখানো লুপ ট্র্যাকে স্লিপ না করে, স্লিপ না করে মিনিং কি? স্লিপ না করে ওয়ার্ডটা আমাদেরকে বোঝায় ঘুরতে ঘুরতে। ঘুরতে ঘুরতে পড়বে, তার মানে এতদিন আমরা জাস্ট বস্তু ফেলে দিতাম, বস্তুটা করে চলে যাইতো, করে চলে যাইতো, তাই না? এই যে এখান থেকে ধরে ছেড়ে দিব, এমন করে চলে যাবে। কিন্তু এবার বস্তুটা স্লিপ কাটবে না, কি করবে? বস্তু গোল 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 ঘুরায় পড়বে, এই যে এরকম করে এরম 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 করে ঘুরায় ঘুরায় পড়বে। ঠিক আছে, কিন্তু একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার আছে এখানে। সেটা হচ্ছে ঘর্ষণ ছাড়া কখনোই বস্তু ঘুরে না। ঘর্ষণ যদি না থাকে তাহলে কি হয়? বস্তু জাস্ট স্লিপ কেটেই পড়ে। কিন্তু প্রশ্নে যেহেতু ঘর্ষণ সম্বন্ধে কিছু বলেনি, সেহেতু আমরা ঘর্ষণ নিব না। এই জন্যই ব্যাপারটা একটু কন্ট্রাডিক্টরি। তবু আমি তোমাদের বলে রাখি, ঘর্ষণ ছাড়া কিন্তু বস্তু ঘুরে না। রিজনটা কি? একটু রিজনটা পড়ে আসি। রিজন, ঘর্ষণ ছাড়া বস্তু ঘুরে না কেন? ঘর্ষণটা টর্ক প্রডিউস করে। কোনো বস্তু ঘোরার জন্য কি প্রয়োজন? টর্ক। ঘোরার জন্য প্রয়োজন হচ্ছে টর্ক। যখন বস্তুটা মনে করো এমন একটা তলের উপরে আছে, হ্যাঁ, ঠিক আছে, তখন তার এমজিটা কোন দিকে ক্রিয়া করবে? নিচের দিকে। এমজি, এমজি সাইন থিটা কেন্দ্র থেকে এই দিক বরাবর। ধরো নাও এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই দিকে কে থাকবে? এমজি সাইন থিটা। আর ঘর্ষণটা কোন দিকে থাকবে? ঘর্ষণ এই বিন্দুতে ক্রিয়া করবে। ঘর্ষণ সবসময়, ঘর্ষণ সর্বদা স্পর্শ বিন্দুতে ক্রিয়া করে। বস্তুটা তলের সাথে যেই বিন্দুতে টাচ করে থাকবে, ওই টাচিং পয়েন্টে ঘর্ষণ কাজ করে। দ্যাট মিন্স ঘর্ষণ ক্রিয়া করবে এই বিন্দুতে, এবং এই বিন্দু থেকে কোথায়? এই বিন্দু থেকে তল বরাবর এই দিকে। বস্তু যেহেতু টেন্ডেন্সি নিচে নামার, সেহেতু ঘর্ষণ ক্রিয়া করবে এই দিকে। তাহলে বুঝো, একটা বস্তু এই জায়গায় আছে, এটাকে একটু সোজা করে দেখো। দেখো তার এইখানে একটা এই বলটা লাগতেছে, ধরলাম এক্স। আর এই বিন্দুতে, এইখান থেকে এসে এই বিন্দুতে লাগতেছে আরেকটা বল, সেটা হচ্ছে এফ। তাহলে কি
একটা বস্তু, তার উপরে এই দিকে বল প্রয়োগ হচ্ছে এক্স, এই দিকে বল প্রয়োগ হচ্ছে এফ, তাহলে এবার বস্তুটা ঘুরে যাবে না? তাছাড়া কি ঘুরতো? ঘর্ষণ যদি না থাকতো তাহলে এই বলের প্রভাবে সে তাকে টেনে 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 জাস্ট নিচে নিয়ে আসতো, কোনো ঘূর্ণন টুর্ণনের ব্যাপার ছিল না, কারণ টর্কই প্রডিউস হচ্ছে না। টর্ক প্রডিউস না হলে বল কিভাবে আসবে, তাই না ব্যাপারটা? তাহলে আশা করি তোমাদের ধারণাটা ক্লিয়ার। কিন্তু এখন এত কিছু জ্ঞান কি আমরা কোশ্চেনে লাগাইতে যাব? না, এটা আমাদের নিজেদের জানার জন্যে যে ঘর্ষণ না থাকলে কখনোই বস্তুটা ঘুরবে না। কিন্তু প্রশ্নে ঘর্ষণ নিয়ে কিছু বলেনি, সেহেতু আমরা ধরে নেব ঘর্ষণ নাই। ঘর্ষণ না থাকলে সুবিধা কি? এনার্জি লস হবে না, এনার্জি কনজারভেশন লাগাই দিলেই হইল, যে মেকানিক্যাল এনার্জির কনজারভেশন, আদিতে মোট স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল, পরবর্তীতে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল, ইজিলি। ঠিক আছে, তাহলে আসো প্রথমে আমরা দেখি, ঘুরতে ঘুরতে নিচে পড়তেছে, গড়িয়ে পড়ছে। ছবিতে দেখানো এইচ উচ্চতার মান নির্ণয় করো, মানে এইটা হচ্ছে এইচ, এইচ ন্যূনতম এইচটা চাইছে, যেন আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথ, এই যে দেখো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর, এই আর ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথ, এটা রিংটা কিসে আছে? ভূমির সাথে লম্বভাবে আছে। এই রিংয়ের এইচ বিন্দুটা অতিক্রম করে যায়, এইচ বিন্দু কোনো মতো অতিক্রম করে যায়। এখন দুইটা ঘটনা, এইচ সহ কোনো মতে অতিক্রম করে, এইচ সহ কোনো মতে অতিক্রম করে মিনিং কি? এইচে এসে বেগ শূন্য হয়েছে? অবশ্যই না। যদি বলতো কোনো মতে এইচে পৌঁছায়, তাহলে ভাষা দুইটা দেখো। ভাষাটা হচ্ছে কোনো মতে এইচে পৌঁছায়, মানে এইচ বিন্দুতে এসে তার বেগ হয়ে গেছে শূন্য, অর্থাৎ ভেলোসিটি অ্যাট এইচ ইকুয়াল টু জিরো। বুঝো, তোমাকে 100 টাকা দেওয়া হইলো, তোমাকে বললো তুমি এইখান থেকে ঢাকা যাও, তোমার বাসা থেকে ঢাকায় যেতে বললো। তোমার কাছে টাকাটা তোমার আব্বু এমন করে হিসাব করে দিছে যেন তুমি ঢাকায় যায় আর কোনো কিছু খরচ করতে না পারো, মানে ওই টাকা দিয়ে শুধু যাত্রা পথে খরচ করে কোনো ক্রমে তুমি ঢাকায় যায় পৌঁছাবা, কোনো ক্রমে, খুব কষ্ট সৃষ্টে শুধু ঢাকা যায় পৌঁছাবা। তাহলে কোনো ক্রমে যদি ঢাকায় যায় পৌঁছাও, তাহলে তোমার কাছে ওই সময় টাকা কত থাকবে? 0 টাকা। কিন্তু তোমাকে এইখানে কি বলছে? এইখানে বলছে এইচ সহ কোনো মতে অতিক্রম করে, এইচ সহ কোনো মতো অতিক্রম করে, দ্যাট মিনস তুমি ঢাকাটা অতিক্রম করে যাচ্ছ, ঢাকা অতিক্রম করে গেছো। তো ঢাকা অতিক্রম করতে হলে তোমাকে নির্দিষ্ট একটা বেগ প্রয়োজন আছে কিনা, নির্দিষ্ট একটা টাকা প্রয়োজন কিনা, যে ঢাকা পর্যন্ত শুধু পৌঁছাইলেই হবে না, ঢাকাটা অতিক্রম করা লাগবে। বুঝতে পারছি? কোনো মতে এইচ অতিক্রম করে, দ্যাট মিনস ভেলোসিটি অফ এইচ কিছু একটা হবে। অথবা এভাবে বলতে পারি, ভেলোসিটি অ্যাট এইচ পয়েন্ট গ্রেটার দেন 0। ঠিক আছে, এবার আসো, এবার আসো একটা ব্যাপার মনে করে নাও, বস্তুটা এবার এই পয়েন্টে আছে, হ্যাঁ, বস্তুটা এই পয়েন্টে আছে, ঠিক আছে? তাহলে বুঝো তো, এই পয়েন্ট থেকে তার বেগের ডিরেকশন কোনটা? এইদিকে না? তার মানে নিশ্চয়ই এই জায়গায় সে একটা বৃত্তাকার পথ যেহেতু অতিক্রম করবে, তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য কি প্রয়োজন হয়? কেন্দ্রমুখী বল। কি প্রয়োজন? কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ সি। এফ সি ইকুয়াল টু কি হয়? এম বস্তুর ভর, আমরা যেহেতু এইচ পয়েন্টের কথা বলছি সেহেতু দিব ভি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই
সে যেই ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে, ধরলাম এটা আর প্রাইম, ঠিক আছে? এবার একটা বুঝো জিনিস, সে ঘুরতেছে কোন জায়গা বরাবর দেখো তো, তার কেন্দ্রটা কোথায় আছে? এইখানে না? এই পয়েন্টগুলোতে তার কেন্দ্র আছে। তাহলে এই ডিস্টেন্সটা কত বলো তো? তার নিজের ব্যাসার্ধ এইটুকু না? এইটুকু তার নিজের ব্যাসার্ধ, আর আর এইটুকু হচ্ছে ঘূর্ণন ব্যাসার্ধ। এই আরটা কি? এই আর প্রাইমটা হইল গিয়ে ভাই, আমি শুধু তোমাকে অঙ্ক সলভ করাইতে আসি নাই, তোমাকে কনসেপ্ট একদম গুলায় খাওয়াই দিতে আসছি। তুমি বুঝবা না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সহ বুঝবে, ঠিক আছে? কেউ আবার মাইন্ড করিও না। ঘটনা হইতেছে তোমার প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা কোর টপিক আমি তোমাকে বুঝাই ছাড়বো। তুমি যদি জাস্ট নর্মালি আমি আর বলে দিতাম, তোমার মনে কোশ্চেন থাকতো না কিছু। আরটা কি? ঘূর্ণন ব্যাসার্ধ, যে সে কোন জায়গাটুকুর মধ্যে ঘুরতে পারতেছে। দেখো তার ভরকেন্দ্রটা এইভাবে সরবে না, এইরকম করে, এরকম করে ঘুরবে না। তার এই যে সে যে বৃত্তটা এত বড়, সেটার সাথে আমার কোনো লেনা দেনা আছে? নেই, ঠিক আছে? তাহলে দেখো তার এইটুক ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স হচ্ছে ছোট হাতের আর। এইটুকু ডিস্টেন্স কত? এই ডিস্টেন্সটাই তো আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ ছিল, আর। তাহলে এইটুকু আমাদের আর প্রাইম না? তাহলে আমরা কি বলতে পারি? আর প্রাইম ইকুয়াল টু কত? আর মাইনাস আর, ঠিক আছে? এইবার আসো, এইচ বিন্দুতে, এইচ বিন্দুতে কেন্দ্রমুখী বল যোগান দেওয়ার মতো বল একমাত্র এমজি না? তাছাড়া কেউ আছে? শুনো, কেন্দ্রমুখী বল একটা হচ্ছে অলিক বল। অলিক বল কেমন? মানে সে পৃথিবীতে এক্সিস্ট করে না, যখনই সে কেউ ঘুরতে যাবে তখনই কোথা থেকে যেন তার মধ্যে একটা কেন্দ্রমুখী বল চলে আসে। কেন্দ্রমুখী বল ছাড়া পৃথিবীর কোনো বস্তু ঘুরবে না। কেন্দ্রমুখী বল ছাড়া পৃথিবীর একটা সিঙ্গেল বস্তুও ঘুরবে না। তাহলে কেন্দ্রমুখী বল আসে কোথা থেকে? যেমন তুমি সুতা ঝুলায় রাখছো, তুমি টান বল দেখতে পাবা, সুতার মধ্যে টান টান অবস্থায় থাকবে টান বল। বস্তু এখানে হাতের উপর রাইখা দিছি, আমি বুঝবো যে হাতের উপর কিছু একটা অনুভূত হচ্ছে, ভার ভার লাগতেছে, এইটাই ওজন। কিন্তু কেন্দ্রমুখী বলটা আমাকে চোখে দেখায় দাও তো যে ভাই ওইটাই কেন্দ্রমুখী বল, দেখাইতে পারবা? পারবা না। কিন্তু বস্তু ঘুরতেছে মানে কেন্দ্রমুখী বল মাস্ট আছেই ওইখানে কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলটা আসে কোথা থেকে? কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরে, তখন ওর উপর ওই মুহূর্তে যত হাজার কোটি বল প্রযুক্ত আছে সবার লব্ধি মিলে তাকে কেন্দ্রমুখী বলের যোগান দেয়। ওর উপরে 200টা বল থাকতে পারে, 400টা বল থাকতে পারে, সবগুলা বলের লব্ধি মিলে যেই বলটা থাকবে সেই লব্ধি বলটাই হচ্ছে তার কেন্দ্রমুখী বল। অর্থাৎ কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়াশীল থাকে, তাহলে ওই একাধিক বলের লব্ধিটাই ওই বস্তুকে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, যেই বলটা দিয়ে সে ঘুরতে পারবে। ওকে, এখন আসো, এই বস্তুটা যখন এই পয়েন্টে আছে, এগুলো সব মুছে দেয়, এত কিছু তো লাগবে না আমাদের। এই যে এটা হচ্ছে আর, সেটা তো দেখাই যাচ্ছে। তাহলে বস্তু মনে করা আছে এবার এইখানে। তাহলে তার ঘূর্ণন ব্যাসার্ধ কোনটা? ঘূর্ণন ব্যাসার্ধ কেবল তার এই হলুদ টুকু না? এই যে হলুদ টুকু, দ্যাট মিন্স এইটুকুই হচ্ছে আর প্রাইম। এইটুকু কত? এইটুকু হচ্ছে তার নিজের ব্যাসার্ধ। আর এই পুরোটা কত? এই পুরোটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বড় আর। বড় আর, দ্যাট মিন্স আমরা এটা লিখতে পারছি। এইবার আমরা কি বলবো? এইচ বিন্দুতে, এইখানে আমি ডিরেক্ট এইচ লিখবো না, যেহেতু আমি এইচ পয়েন্ট নিয়ে এখনো কথা বলি নাই।
এইচ বিন্দুতে কেবল এর উপর এমজিটা নিচের দিকে ক্রিয়াশীল। কে আসে এর উপরে? এইচ বিন্দুতে নিচের দিকে এমজি। ঠিক আছে, তাহলে আমরা এইচ বিন্দুতে বলতে পারি এমজি ইকুয়াল টু এম না বলে, এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো, এটা আসলে এমজি না, বড় এমজি হবে, তাই না? যেহেতু তার ভরটা হচ্ছে বড় এম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এইচ বিন্দুতে এমজি আর এম ভি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে আর মাইনাস আর। এই দুইটা মান কি হবে বুঝো। আমরা কি বললাম যে এইটা অতিক্রম করে যাবে। বুঝো তো, অতিক্রম করা মানে আবারও সে বৃত্তাকার একটা পথ ধরতে পারা। আমরা কি বলছি, সে এরপরে ধরার পরে আসলে মেনটেন করবে কিনা আমি জানি না, আমি বলতেছি ওই পয়েন্টটা কোনো ক্রমে অতিক্রম করে যাবে। এখন কোনো ক্রমে ওই জায়গাটা অতিক্রম করে গেলে সে বাকি পথটা বৃত্তাকারে ঘুরে আসবে, এটা স্বাভাবিক। এখন আমি বলতেছি এই পয়েন্টটা অতিক্রম করবে মানে এখানে ধূপ করে পড়ে যাবে না। যদি ভেলোসিটি জিরো হইতো তার মানে কি, সে ধুকে 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 এইখানে যাচ্ছে, মানে মনে খুব কষ্ট নিয়ে এই পর্যন্ত গেল, যাওয়ার পর বললো না আর পসিবল না, পড়ে গেল। কিন্তু যখন বললাম যে ওইটা অতিক্রম করে যাবে, তখন সে একটা জোশ নিয়ে আগাবে যে না আমাকে ওই পয়েন্টটা অতিক্রম করতে হবে। করার পরে যখন সে দেখলো না আমি তো হাইয়েস্ট পয়েন্ট থেকে অতিক্রম করে গেছি, তখন সে কি করবে, তার বাকি পথটাও সে ঠিকই ঘুরে চলে আসবে। বুঝতে পারছি? তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখো, এইখানে বাকি পথটা তো একটা বৃত্তাকার পথ, তার মানে বৃত্তাকার পথে ঘুরতে পারার জন্য তার কেন্দ্রমুখী বলের মানটা অবশ্যই এমজি এর থেকে কি একটু বড় হওয়া লাগবে, তাই না? তো কিন্তু আমরা বলতেছি কোনো ক্রমে যাতে অতিক্রম করে, দ্যাট মিনস আমরা এইখানে নিয়ারলি ইকুয়াল টু ধরে নিব। ঠিক আছে, এইটা হালকা একটু বেশি হওয়া লাগবে, একটু বেশি, মানে এর সে 0.0001 যদি বেশি হয় তাহলে এটা অতিক্রম করতে পারবে। কিন্তু আমরা বলতেছি যেহেতু যে কোনো ক্রমে, তার মানে আমরা ওই যে নিয়ারলি মানটা ধরতেছি, ওই যে 0.000001 ওটা নেগলেক্ট করলাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা দুই দিক থেকে এম কেটে দিয়ে ভিএইচ এর মানটা কি বলতে পারি, ভিএইচ স্কোয়ার ইকুয়াল টু জি ইন্টু আর মাইনাস আর, এইটা আমরা ইউজ করব। ঠিক আছে, এইবার আসো আমরা এবার কি করব, প্রথমেই বলে নিছি আমরা এই পয়েন্টে তার মোট শক্তি আর এই পয়েন্টে মোট শক্তি বের করে ইকুয়াল করে দেবো, যেহেতু কোনো ঘর্ষণ নাই। ঠিক না? তাহলে এই চিত্রটা তো পরের পেজে নেওয়া আমার জন্য কষ্টকর, তবুও আমরা একটু দেখি। এরকম না ব্যাপারটা, এটাই ছিল আমাদের এইচ পয়েন্ট। এইচ বিন্দুতে বস্তুর রৈখিক গতিশক্তি, কাইনেটিক এনার্জি লিনিয়ার, রৈখিক গতিশক্তি। রৈখিক গতিশক্তি কি হবে, নর্মালি হাফ এম ভি স্কোয়ার না, হাফ এম তার ভিএইচ তার উপরে স্কোয়ার, তাহলে এটা কত আসবে, হাফ এম ভিএইচ স্কোয়ারের মান কত পাইছি, জি ইন্টু আর মাইনাস আর। ঠিক আছে, এরপরে আসো, দাঁড়াও এক সেকেন্ড, তাহলে এইচ বিন্দুতে আবার যেহেতু সে ঘুরে আসতেছে, বুঝো, যেহেতু সে ঘুরে আসবে, কি করবে, ঘুরে আসবে, সেহেতু ঘুরতে ঘুরতে সে যেহেতু আবার নিজেও ঘুরতেছে, তাহলে এই বিন্দুতে তার একটা কৌণিক গতিশক্তি থাকবে না। শুধু যদি জাস্ট নর্মালি এরকম করে ঘুরতো
তাহলে কোনো ব্যাপার ছিল না। এবার সে তো এই পথে ঘুরবেই, সেই সাথে নিজেও আবার ঘুরতেছে, এই যে এইটা এইটা করতেছে সে, তাহলে এইটা করলে নিজেরও একটা কৌণিক গতিশক্তি থাকবে। এবার কৌণিক গতিশক্তিকে কি দিয়ে প্রকাশ করা হয় এইটা অবশ্যই তোমাদের জানা আছে, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি রোটেশনাল ইকুয়াল টু হাফ অফ আই ওমেগা স্কয়ার। এবার আই এর মানটা কি হবে বুঝো তো, নিরেট গোলক না এটা, এটা কি নিরেট গোলক, তাহলে কি নিরেট গোলকের জড়তার ভ্রামক আই ইকুয়াল টু কত হয় বলো তো, তোমরাই বলো, এটা না পারলে মায়ের একটাও মারিতে পড়বে না। 2/5 এম তার নিজের আর এর উপরে স্কয়ার, নিজের যেটা ব্যাসার্ধ, ঠিক আছে। যেহেতু সেই আবার কিসের সাপেক্ষে ঘুরতেছে, তার কেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবর, এই যে বলটার কেন্দ্র দিয়ে এরকম ভাবে একটা রেখা গেছে, ওইটার সাপেক্ষে ঘুরতেছে সেইভাবে, তাই না? ওকে ওকে, তো নিরেট গোলকের জড়তার ভ্রামক। আচ্ছা, এইবার আবার আসো ওমেগা, আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু কত হবে, ভিএইচ ডিভাইডেড বাই, এইটাও কি হবে তার ঘূর্ণন ব্যাসার্ধটা না, ঘূর্ণন ব্যাসার্ধ না নিজের ব্যাসার্ধ চিন্তা করো দেখি, এইটা তার ঘূর্ণন ব্যাসার্ধ আর প্রাইম নাকি নিজের ব্যাসার্ধ শুধু আর, বুঝো ওর উপরে ক্রিয়াশীল কে আছে, টর্ক আছে, টর্কটাকে এই পথে ঘোরাচ্ছে, এইরকম করে এইরকম ভাবে ঘুরাইতেছে, তাই না? তাহলে তার যে বলটা সেটা তার এই যে টর্ক যেটা সেটা কোথায় লাগবে, টর্কটা লাগবে হচ্ছে তার যে উপরের পৃষ্ঠটা আছে তার উপরের পৃষ্ঠ বরাবর, তাহলে তার জন্য ব্যাসার্ধ কোনটা, ব্যাসার্ধ নিজেরটাই না, এই যে এইটুক, ঘূর্ণন ব্যাসার্ধ দিয়ে কিন্তু কাজ নেই, সে যে এই পথে ঘুরতেছে সেটা কিন্তু ম্যাটার না, সে পথের মধ্যে এইভাবে 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 ঘুরে আসতেছে, যে ওইটা ম্যাটার করতেছে, যে টর্কটা নিশ্চয়ই তার উপরে এই দিকে লাগতেছে, ঠিক আছে, বুঝতে পারি? তাহলে ভিএইচ ডিভাইডেড বাই তার নিজের আর, ওকে। তাহলে ওমেগা স্কোয়ারের মান কত আসবে, ওমেগা স্কোয়ারের মান আসবে ভিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? আর ভিএইচ এর স্কোয়ারের মান তো আমরা পেয়ে গেছিলাম, জি ইন্টু আর মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই দুইটা মান আমরা এখানে বসাবো, যদি বসাই তাহলে আমরা কি পাবো, হাফ 2/5 এম আর স্কোয়ার নিজের ব্যাসার্ধ স্কোয়ার, একই সাথে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে জি ইন্টু আর মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। একটা ভুল করছি এই জায়গায়, এখানে তো স্কোয়ারটা হবে না, সরি মিস্টেক করছি, কারণ ভি স্কোয়ারের মানই তো হচ্ছে জি ইন্টু আর মাইনাস আর, তাই না? এই জন্যই বলতেছি কেমন কেমন জানি লাগতেছে টার্মটা, ডিভাইডেড বাই আর স্কোয়ার তো হবে। ওকে, এইবার কি আসতেছে দেখো, এই আর স্কোয়ার বাদ, এই টু বাদ, তাহলে কি আসলো 1/5 এম ইন্টু জি মাইনাস আর, ঠিক আছে। এইবার আবার আসো, এইচ বিন্দুতে কি শক্তি শেষ, এইচ বিন্দুতে শক্তি কি শেষ, তার মধ্যে কিন্তু আরো শক্তি আছে, কি শক্তি, এইচ বিন্দুতে একটা স্থিতি শক্তি আছে, আছে না?
এইচ বিন্দুতে স্থিতিশক্তি বা বিভব শক্তি। স্থিতিশক্তিটা কত? পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh। তাহলে এম নিলাম, জি নিলাম, এইচ কোনটা বলো তো? এইচ হচ্ছে ভূমি থেকে তার ভর কেন্দ্রের উচ্চতা কত। তাহলে বুঝো, ভূমি থেকে তার ভর কেন্দ্র বুঝো, এইটুকু কত? আর আর এইটুকু কত? এইটুকু তো ঘূর্ণন ব্যাসার্ধটা, আর মাইনাস আর। তাহলে দুইটা যোগ করলে কি হবে? উচ্চতাটা টোয়াইজ আর মাইনাস আর। আশা করি বুঝতে পারছো। তাহলে এইবার আসো, এইচ বিন্দুতে মোট শক্তি, এনার্জি এইচ বললাম, ঠিক আছে? তাহলে এইচ বিন্দুতে মোট শক্তি কি? তার গতিশক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার কাইনেটিক এনার্জির মধ্যে দুই ধরনের জিনিস আছে, কাইনেটিক এনার্জি লিনিয়ার প্লাস কাইনেটিক এনার্জি রোটেশনাল, অর্থাৎ রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি প্লাস হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে আসো এবার একটু ক্যালকুলেশন করি আমরা। কাইনেটিক এনার্জি লিনিয়ারটা কত? হাফ এম জি ইন্টু আর মাইনাস আর প্লাস এটা কত? 1/5 এম জি ইন্টু, ইস কি সব আজগুবি ভুল করছি, এম জি ইন্টু আর মাইনাস আর। টোয়াইজ আর মাইনাস আর, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? এবার একটু ক্যালকুলেট করি আমরা, একটু সুন্দর করে ক্যালকুলেট করব, হ্যাঁ? বুঝো জিনিসটা। এগুলা লসাগু নিয়ে নাও, লসাগু কত? 10 না? তাহলে নিয়ে নাও তুমি এখানে একটা 1/10। 1/10 নিলে এখানে কি থাকে? এমজিটা বাইরে রাখো, এমজি ইন্টু 5 আর মাইনাস 5 আর 5 দিয়ে গুণ করে দিছো, দেখো কমন যায় 5, 5 কমন গেলে এর সাথে কাটাকাটি গিয়ে হাফ এমজি আর মাইনাস আর ঠিক থাকে, প্লাস আবার ওইখানে 1/10 নিয়ে নাও। 1/10 নিলে কি হয়? এখানে 2 আর মাইনাস আর থাকে, এমজি তো থাকবেই। এবার আবারও 1/10 নিয়ে নাও, এইবার তাহলে 1/10 নিলে কি 10 থাকে না? তাহলে 10 দুগুণে 20 আর মাইনাস আর। ওকে, তাহলে ফাইনালি তুমি যদি এইখানে এমজিটা কমন নাও, এমজি কমন নিলে দেখো আর কতগুলা বড় আর, 5টা বড় আর, 2টা বড় আর, 20টা বড় আর, তাহলে 20, 2 22, 22 আর 5 27, 27 ইন্টু বড় আর। এরপর মাইনাস 5টা আর, মাইনাস 2টা আর, 5 2 7টা আর, আরেকটা মাইনাস আর, তাহলে মাইনাস 8 আর, সাথে কি 1/10টা আছেই, তাহলে এই 1/10টা দিয়ে আমি ভাগ করে দিলাম এখানে। ঠিক আছে, এটা দেখি রেকর্ড হচ্ছে কিনা।
সব ঠিক আছে, তো ব্লার হচ্ছে, এই একটা সমস্যা এখানকার, ব্লারটা দূর করা দরকার। ওহ, ঠিক আছে। আচ্ছা, এইখানে মনে হয় একটু ক্যালকুলেশন মিস্টেক করলাম আমি, একটু দাঁড়াও তো দেখি। এই জায়গাটায় দেখো, একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। এখানে 10 mg ইন্টু 10টা এর সাথেও গুণ হবে না, 20 mg, 20 mg তো থাকলোই, তাহলে 20r মাইনাস 10r, 10r, তাহলে কত হয়? mg ইন্টু 5, 2 7, 20 27, মাইনাস 5, 2 7 আর 10, তাহলে মাইনাস 17r বাই 10। ঠিক আছে? ওকে, তাহলে এইবার আমরা এইখানকার যে বিন্দুটা ছিল এই বিন্দুতে চলে যাই, এই উচ্চতায় মনে করলাম এই বিন্দুটা হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি এ বিন্দুতে মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি নর্মালি এম ইন্টু জি ইন্টু এইচ, এবং যেহেতু জাস্ট তাকে ছেড়ে দেওয়া হয়েছে সেহেতু তার মধ্যে কোনো গতিশক্তি কিন্তু থাকবে না, কারণ এই জায়গায় কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা এটা অনুযায়ী কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ টোটাল মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তির সমতা। তাহলে মোট যান্ত্রিক শক্তির সমতা কি হবে? mg ইন্টু 27r মাইনাস 17r ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু এম জি এইচ। তাহলে অতএব এইচ এর ন্যূনতম মানটা কত? এইচ ইকুয়াল টু 27r মাইনাস 17r ডিভাইডেড বাই 10। এই হলো আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, এখন এটা আমরা অপশনের সাথে মিলায় দেখি। এই যে তাহলে অপশন 27r মাইনাস 7r মাইনাস 17r বাই 10, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো সবাই। আমি আরেকবার একটু রিক্যাপ করি শুরু থেকে। বললাম কোনো মতে চলে যাবে, তার মানে এইখানে তার একটা বেগ থাকবে, যেহেতু কোনো মতে চলে যাচ্ছে বৃত্তাকার পথ সেহেতু থাকবে তার কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের মান কি? এম ইন্টু ওই বিন্দুতে বেগ তার স্কয়ার ডিভাইডেড বাই ঘূর্ণন ব্যাসার্ধ, যেই ব্যাসার্ধ কেন্দ্র থেকে ঘূর্ণন কেন্দ্র থেকে ওই বস্তুর ভর কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা। ওকে,
বসাইলাম, এখান থেকে ভি স্কোয়ারের মান পাচ্ছি, বললাম এটা প্রায় প্রায় ইকুয়াল, কারণ বলছে কোনো মতো অতিক্রম করবে, এই জন্যে। তাহলে এই মানটা পাইছি। এরপরে আমরা এই পয়েন্টে এসে মোট শক্তি দুই ধরনের পাবো, একটা স্থিতিশক্তি আর একটা গতিশক্তি। গতিশক্তি এবার দুই ধরনের পাবো, একটা রৈখিক গতিশক্তি আর একটা কৌণিক গতিশক্তি। ঠিক আছে, তো রৈখিক গতিশক্তিটা কি, হাফ এম ভি স্কোয়ার, ভিটা কি হবে ওই বিন্দুর বেগ, তাহলে হাফ এম ভি স্কোয়ারের মান তো জি ইন্টু আর মাইনাস আর পেয়ে গেছি। তারপর রোটেশনাল কাইনেটিক এনার্জি, এটা কত পাবো, হাফ অফ আই ওমেগা স্কোয়ার, আই এর মান নিরেট গোলকের জন্য 2/5 এম ইন্টু তার নিজের ব্যাসার্ধ তার উপরে স্কোয়ার, তাহলে 2/5 এম আর স্কোয়ার। তারপরে ওমেগা, ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ভিটা কি ওই বিন্দুর বেগ, তাহলে ভি স্কোয়ারের মান যেটা সেটা কি জি ইন্টু বড় আর মাইনাস আর ডিভাইডেড বাই ছোট আর এর উপর স্কোয়ার তো থাকবেই, যেহেতু ওমেগা স্কোয়ার বাই আর স্কোয়ার, ভি স্কোয়ার বাই আর স্কোয়ারের মানই হচ্ছে ওমেগা স্কোয়ারের মান। তারপর এখান থেকে এই আর বাদ হয়ে গেল, 2 বাদ হয়ে গেছে 1/5 এম জি ইন্টু আর মাইনাস আর। আর টোটাল তার মধ্যে যে স্থিতিশক্তি থাকবে, তার স্থিতিশক্তিটা কেমন হবে, স্থিতিশক্তি হবে এম জি ইন্টু টোয়াইজ আর মাইনাস আর। কারণ কি, কারণ কেন্দ্র থেকে ভূমি থেকে তার ভরকেন্দ্রের উচ্চতা হচ্ছে এই রেডিয়াসটা, সেই সাথে তার ঘূর্ণন ব্যাসার্ধটা এতটা উচ্চতায় আছে। ওকে, অনেকে এখানে ভুল করে টোয়াইজার লিখতে পারে, টোয়াইজার হবে না কিন্তু, হ্যাঁ। এবার আমরা মোট শক্তিটা বের করলাম, এই ক্যালকুলেশন তো বুঝছোই, আমি এখানে একটু মিস্টেকও করে ফেলছিলাম, এগুলা তোমরা পারবা, আমার কনসেপ্টটা বোঝানো কাজ, ম্যাথ সবাই পারে। ঠিক আছে, তারপরে আমরা এনার্জি কনজারভেশন লাগাই দিছি, শক্তি সংরক্ষণশীলতা, যে টোটাল শক্তি ওই আগের একদম মাথার উপরে শীর্ষবিন্দুতে নর্মাল এমজিএইচ, আর এটা তো আমরা ক্যালকুলেট করে পাইলাম, সেখান থেকে এইচ এর মানও পেয়ে গেছি। তো সবাইকে ধন্যবাদ, যারা ম্যাথটা বুঝতে পারছো অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা যদি এমন প্রবলেম আরও চাও তাহলে আমাকে অবশ্যই জানাবা, আমি এইটার এইরকম প্রবলেমগুলো নিয়েই একটা প্লেলিস্ট বানানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।